কি ব্যাপার, তোর কলেজ কেমন চলছে? ভালো চলছে। আসলে আজ কলেজে তেমন কোনো ক্লাস ছিল না, ওই জন্যই কলেজ থেকে ফিরে একটু শুয়েছিলাম। বল না, তোর কোনো কাজ আছে? কাজ তো আছে, একটা বন্ধুর বিয়ে, তাই গিফট কিনতে যেতে হবে। চল আমার সাথে। এখন যাবি? একটু পরে গেলে তো ভালো হতো। না, পরে গেলে হবে না, কারণ আজকেই বন্ধুর রিসেপশন, তাই দেরি করলে হবে না, হাতে বেশি সময় নেই, এক্ষুনি যেতে হবে। চল চল চল। তোর কোন বন্ধুর বিয়ে? নীলের। নীলদা বিয়ে করেছে? কই, আমাকে তো বলেনি। তোকে আলাদা করে আবার বলার কি আছে? আমাকে বলে দিয়েছে, ওতেই হবে। কিন্তু আমাকে বললো না। না বললো না, কি হয়েছে তাতে? তুই আর আমি কি আলাদা? ও, তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে? মানে? না, আমি নীলদাকে বলবো আমাকে না বলে চুপি চুপি কি করে বিয়ে করে নিল। আমাকে বললে কি হতো? আমি কি খুব বেশি খাবার খাই? তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোর বুঝে কাজ নেই। তোকে নেমন্তন্ন করেছে, তুই যা গিফট কিনতে, আমি যাব না। তুই বিয়ে বাড়ি যাবি না? আমাকে বলেনি, আমি কেন যাব? কে বললো তোকে নিমন্ত্রণ করেনি? কেন? তুই তো বললি। তুই একটু বেশি বুঝিস জানিস তো। তাড়াতাড়ি চল আমার সাথে, তোকেও নীল নিয়ে যেতে বলেছে। তাই নাকি? এই এ কথাটা আগে বলবি তো। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যাঁ, তৈরি হয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। এরপর সাহেব তৈরি হয়ে বের হতেই যাবে, এমন সময় দরজায় কলিং বেলের শব্দটা শোনা গেল। দুই ভাই তখন দুজনের মুখের দিকে তাকালো। সায়ক গেল দরজা খুলে দিতে। দেখল সামনে একজন বৃদ্ধ লোক আর একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। সায়ক জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এটা কি ডিটেকটিভ অভিমন্যু চ্যাটার্জির বাড়ি? না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। আপনারা ভেতরে আসুন। এরপর সায়ক ওনাদের ঘরের ভেতর নিয়ে গেল। অভিমন্যু দেখেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসলে আসলে আমরা ডিটেকটিভ অভিমন্যু চ্যাটার্জির সাথে একটু দেখা করতে এসেছি আর কি। আমি অভিমন্যু চ্যাটার্জি। নাম শুনে আগত বৃদ্ধ লোকটি এবং ওনার সাথে দাঁড়িয়ে থাকা মহিলা দুজনেই অভিমন্যুর দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পেরে অভিমন্যু বলে উঠল, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন? কোনো অসুবিধা? না, আসলে আমরা ভেবেছিলাম। আচ্ছা, ভেবেছিলেন কোনো মধ্যবয়স্ক ব্যক্তি হবে, তাই তো? কিন্তু এতে তো আমার কিছু করার নেই। আমি ডিটেকটিভ অভিমন্যু চ্যাটার্জি। এবার বলতে পারেন আপনারা কেন এসেছেন আমার বাড়িতে? হ্যাঁ, সেই জন্যই তো এসছি। আচ্ছা আচ্ছা, বসুন এখানে। যা তো সাহেব, কিছু ঠান্ডার ব্যবস্থা কর। না না, তার কোনো দরকার নেই। আসলে আসলে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, যার জন্য গলাটা একটু বসে গেছে, মাফ করবেন। আমরা কিছু খাওয়ার মতো পরিস্থিতিতে নেই। নমস্কার নমস্কার, আমি ভবানীচরণ মজুমদার, আর আরও ও আমার বৌমা নীলিমা মজুমদার। আচ্ছা, কি হয়েছে আপনি একটু শান্ত হয়ে বলুন তো আমায়। আপনি আপনি আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলে কিচ্ছু করেনি। ওকে ওকে শুধু শুধু ভাসানো হচ্ছে। কেউ কেউ ওর উপর প্রতিশোধ নিতে যায় যে আমার আমার ছেলে কিচ্ছু করেনি। কথাগুলো বলতে বলতেই ভবানীচরণবাবু কেঁদে উঠলেন। অভিমন্যু আবার ওনাকে শান্ত হতে বললেন। সায়ক এবার বলার আগেই জলের গ্লাস নিয়ে এসেছিল। ভবানীচরণবাবুর দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিতেই উনি জলটা খেয়ে নিজেকে সামলে বলে উঠলেন, বলছি বলছি আসলে এটা কাল রাতের ঘটনা। ঘড়িতে তখন রাত 1টা বাজবে। দরজায় তখন জোরে জোরে কড়া হাতের শব্দে আমাদের বাড়ির সকলেরই ঘুম ভেঙে গেল। আশ্চর্য হলাম, এত রাতে কে এমন ভাবে ডাকাডাকি করছে। তাড়াহুড়ো করে দরজা খুলতেই সামনে দেখলাম একদল পুলিশের লোক দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম পাড়ার লোকও জমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারখানা কি তা জানবার জন্য। তখন আমার ছেলে সুদীপ প্রশ্ন করলো, কি হয়েছে স্যার? এত রাতে আমাদের বাড়িতে কিছু কি হয়েছে? তখন থানার বড় বাবু নির্মল সাঁতরা বলে উঠলেন, কি নাম যেন আপনার? আমার নাম সুদীপ মজুমদার। কেন, কি হয়েছে স্যার? এইভাবে আপনি কথা বলছেন কেন? এক্ষুনি বুঝতে পারবেন। বলছি তার কারণ
বাড়ির বাইরে দেখলাম একটা গাড়ি দাঁড় করানো আছে। ওটা কার গাড়ি? কেন স্যার, ওটা তো আমার গাড়ি। আপনি ঠিক কি করেন, মানে কি কাজ করেন? আমি তো একটা কোম্পানিতে চাকরি করি। কোন কোম্পানিতে? আচ্ছা, কি হয়েছে স্যার বলুন না। বুঝতে পারবেন সবই। এদিকে আসুন একবার। কোথায় যাব? বললাম তো বাইরে আসুন। নির্মলবাবুর ডাকে এবার বাইরে গেল সুদীপ। সেই সঙ্গে আমরাও বাড়ির বাইরে বেরিয়ে এলাম। সুদীপের গাড়ির কাছে অনেক পুলিশ, সেই সাথে পাড়ার লোকও দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে আমরা আমরা খুব অবাক হলাম। গাড়ির সামনে যেতেই এর আসল কারণটা বুঝতে পারলাম। নির্মলবাবু গাড়ির পিছনের দিকের দরজাটা খুলে দিলেন। সেখানে দেখা গেল বেশ কয়েকটি বন্দুক আর কাঁচা বোমা। বন্দুক দেখে আমরা তো চমকে উঠলাম। এইসব কি এখানে? আর কিভাবে এলো? আর কেই বা রাখলো? সেটা তো আপনি বলবেন, গাড়িটা তো আপনার, তাই না? গাড়িটা আমার, কিন্তু আমি সত্যি জানি না এগুলো এখানে এলো কিভাবে। সত্যিই আপনি কিছু জানেন না? আপনার গাড়িতে কেউ অস্ত্র বোমা এসব রেখে চলে গেল আর আপনি কিছুই জানেন না? তা গাড়ির চাবিটা কোথায়? চাবি তো বাড়িতেই আছে। চাবি যখন আপনার বাড়িতে, তখন গাড়ির দরজা কেউ কিভাবে খুলল? তাহলে আপনি এখন কিভাবে খুললেন? এটা তো খোলাই ছিল। কি বলছেন স্যার? গাড়ির দরজা খোলা থাকতেই পারে না, এটা অসম্ভব। গাড়িটা দেখেই বুঝতে পারছেন গাড়িটা অনেক দিনই ব্যবহার করা হয়নি। তাহলে গাড়ির দরজাই বা কিভাবে খোলা থাকতে পারে? সেটা তো আপনি বলতে পারবেন। আপনার সামনেই তো খুললাম গাড়ির দরজাটা। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা তো আপনি আমাদের বোঝাবেন। হ্যাঁ, কি করতে চাইছেন আপনি? উদ্দেশ্য কি আপনার? আমার আবার কি উদ্দেশ্য থাকবে স্যার? আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না। এখনো বলছি, সত্যিটা বলে দিন, তাহলে আপনারই সুবিধে হবে। না হলে আমাদের কিন্তু আবার অন্য ব্যবস্থা নিতে হবে। কিভাবে কথা বলছেন আপনি আমার সাথে? দেখুন, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো এখানে রাখার মানেটা কি। গাড়ি যখন আপনার আর এই সব জিনিস যখন আপনার গাড়িতেই পাওয়া গেছে, তখন লোকে কি বিশ্বাস করবে যেগুলো আপনি রাখেননি? তাই বলছি, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন, এবার সারেন্ডার করুন। আপনাকে দেখে তো সাধারণ মানুষ বলেই মনে হয়, হ্যাঁ, কিন্তু পেটে পেটে এত। স্যার, আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন তো। আর আমি সত্যিই জানি না ওগুলো আমার গাড়িতে কোত্থেকে এলো। বিশ্বাস করুন স্যার। আচ্ছা, তাহলে স্পষ্ট ভাষাতেই বলি, আমার ধারণা আপনি কোনো আতঙ্কবাদী বা মাওবাদী দলের সাথে যুক্ত। কি বলছেন কি আপনি? স্যার, আমি এসব করিনি। আর মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যিটা সবাই জেনে গেছে। তাই চলুন, এবার আপনি আমাদের সাথে একবার চলুন তো। কি বলছেন স্যার? আমি এসব কিছুই জানি না। আমি জানি না এসব কার জিনিস আর কিভাবেই বা এখানে এলো। গাড়ির চাবি তো বলছেন আপনার কাছে, তাহলে এমনি এমনি কেউ এখানে কেন রেখে যাবে? আচ্ছা আচ্ছা, এক মিনিট। আপনারা কিভাবে খবর পেলেন? এতক্ষণে আপনি আসল কথাটা জিজ্ঞেস করেছেন। আসলে সমাজে দু ধরনের মানুষ বসবাস করে। এক, যেমন আপনার মতো মানুষ, যারা সমাজের সামনে ভালো মুখোশ পরে আবার সমাজেরই ক্ষতি করে। হ্যাঁ, আপনাদের মতো কিছু লোক যেমন আছে, তেমন কিছু ভালো মানুষও আছে যারা সমাজের কল্যাণ করতে চায়। তাদের মধ্যেই কেউ একজন আমাদের ফোন করে সমস্ত কিছু জানিয়েছেন। তবে হ্যাঁ, উনি ওনার নাম প্রকাশ করেননি, তবে উনি আমাদের জানিয়েছেন আপনার এই কুকীর্তিটির কথা। অসম্ভব, এটা হতেই পারে না। আমি এমন কোনো কাজ করিনি। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি আমাদের সঙ্গে চলুন, বাকি থানাতেই না হয় কথাটা হবে। কি বলছেন কি আপনারা? আপনারা এটা করতে পারেন না। আপনি কে? আমি সুদীপের বাবা, ভবানীচরণ মজুমদার। দেখুন দেখুন, আমার ছেলেকে আমি চিনি। আমার ছেলে এইরকম কাজ করতে পারে না। তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা না হয় পরে দেখা যাবে। এখন আমরা এখানে আর কোনো কথা বাড়াতে চাই না। আমরা ওনাকে থানায় নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে থানায় আসতে পারেন। না স্যার, আমার একটা সম্মান আছে। প্লিজ এভাবে আমাকে নিয়ে যাবেন না। এসব করবার আগে আপনার সম্মানের কথা মনে পড়েননি? হ্যাঁ, আর রাখুন আপনার বাজে কথা। যারা এইসব কাজ করে তাদের আবার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, বেশি কথা আমরা বাড়াতে চাই না। যা কথা হবে বা সব থানায় হবে। চলুন আমাদের সাথে। পুলিশ
আমাদের কোনো কথা শুনেনি। সুদীপকে ওনারা থানায় নিয়ে চলে যান। তারপর তারপর আমরা থানায় যাই, কিন্তু পুলিশ আমাদের কোনো কথা বিশ্বাস করছে না। সুদীপকে পুলিশ আটকে রেখেছে। পুলিশের ধারণা কোনো আতঙ্কবাদীদের সাথে সুদীপ কাজ করে। তারা শহরে কোনো বড় কিছুর প্ল্যান করেছিল। এইভাবেই পুলিশ সুদীপের নামে চার্জশিট তৈরি করেছে। আর তাতে আমরা সুদীপকে কোনোদিনই নির্দোষ প্রমাণিত করতে পারবো না। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এখন আমরা যা কথাই বলি না কেন, পুলিশ আমাদের কোনো কথা বিশ্বাস করবে না। সেই সঙ্গে সুদীপের সাথে দেখা করা তো দূর, আমাদের কথা অবধি বলতে দিচ্ছে না ওর সাথে। এখন কোনো রাস্তা না পেয়ে আপনার কাছে এসেছি। এখন আপনি আমাদের একমাত্র ভরসা অভিমন্যুবাবু। আমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করুন। ও কিছু করেনি অভিমন্যুবাবু। এইসব কথা শুনে অভিমন্যু বেশ চিন্তায় পড়ে গেল। এই রকম কেস তার কাছে কোনোদিন আসেনি। তখন সে বলে উঠল, দেখুন, ব্যাপারটা তো আমার গুরুতর বলেই মনে হচ্ছে। সত্যি আপনার ছেলে এমন কোনো কাজ করে না তো? বিশ্বাস করুন, আমি ওর বাবা হয়ে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে এমন কাজ করতেই পারে না অভিমন্যুবাবু, করতে পারে না। সে তো বাবা মায়েরা তার সন্তানদেরকে চেনে, কিন্তু তাও আজকাল এমন ঘটনা দেখা যায়। মানুষের মনের ভেতরে একটা আলাদা মানুষ আছে, আর সমাজের সামনে আর একটা আলাদা মানুষ। দুটো রূপ যখন সামনাসামনি চলে আসে, তখন মানুষ একে অপরের সাথে সেই মানুষটাকে মেলাতে পারে না। সুদীপবাবু যদি এমন কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাকে শাস্তি পেতেই হবে। এতে আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ স্যার, আমি তো ওটাই বলছি। সুদীপ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে শাস্তি পাক। আমিও সেটাই চাই। কিন্তু স্যার, বিনা অপরাধে শাস্তি যদি সে পায়, তখন কি সেটা মেনে নেওয়া যায় বলুন? আপনি তদন্তটা শুরু করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সুদীপ এমন কাজ করেনি। আপনি তদন্ত করলেই সবটা বুঝতে পারবেন। তখন যদি দেখা যায় সুদীপ দোষী, তখন আমি আপনাকে আর কিচ্ছু বলবো না। কিন্তু শুধু আমার ছেলেটাকে শাস্তি দেবেন না প্লিজ। আমার ওই একটা মাত্র ছেলে, আমি আমার রক্তকে চিনি। আমার ছেলে এমন কাজ কোনো দিনও করতে পারে না আমার ছেলে। কথাগুলো বলে ভবানীচরণবাবু আবার কেঁদে উঠলেন। তখন তার বৌমা নীলিমা দেবী বলে উঠলেন, প্লিজ বাবা, কান্নাকাটি করবেন না। সত্যিটা আগে সবার সামনে আসতে দিন। দেখবেন সুদীপ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আপনি চিন্তা করবেন না। ভবানীচরণবাবুর কান্নাকাটি দেখে অভিমন্যু বলে উঠল, ঠিক আছে, আমি কেসটা হাতে নিলাম। আমি তদন্ত শুরু করছি। আর যদি আমার মনে হয় সুদীপবাবু দোষী, তাহলে কিন্তু আমি আর কিচ্ছু করতে পারবো না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আপনি তদন্তটা শুরু করুন, তাহলেই বুঝতে পারবেন সুদীপ এমন কাজ করেনি। আচ্ছা, আপনার ফিসের কথা না হয় আমরা পরে বলবো। আগে তদন্তটা শুরু করি। তখন যদি আমি সুদীপবাবুকে নির্দোষ প্রমাণিত করতে পারি, তাহলেই আমি আমার পারিশ্রমিকের কথা বলবো। এখন আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। ঠিক আছে, ওই কথাই রইল। তবে আপনি দেখুন কেসটা। আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। এই অল্প বয়সে আপনি অনেক জটিল কেস সমাধান করেছেন। এই কেসটা আপনি হাতে নিয়েছেন, ওটাই অনেক। আচ্ছা, তাহলে আজ আমরা আসি। ঠিক আছে, কিন্তু তার আগে এই কাগজে আপনার বাড়ির ঠিকানা, আপনাদের বাড়ির ফোন নাম্বার, এগুলো একটু লিখে দিয়ে যান। আর সুদীপবাবুর ফোন নাম্বারটাও এখানে লিখে দেবে। ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সুদীপবাবুর ফোনটা কোথায় আছে? ফোনটা পুলিশ নিয়ে গেছে। তাদের ধারণা ফোনের থেকে কোনো রকম তথ্য হয়তো পাওয়া যাবে, ওই জন্যই ফোনটা নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। চলুন বাবা, এবার আমরা বাড়ি ফিরে যাই। উনি তো বললেন কেসটা নিয়ে তদন্ত শুরু করবেন। আমরা জানি উনি আসল সত্যিটা ঠিক সবার সামনে বের করে আনবেন। কথাগুলো বলেই নীলিমা দেবী আর ভবানীচরণবাবু বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ সময় অভিমন্যু সোফায় মাথা হেলিয়ে দিয়ে বসিয়ে রইল। সায়ক সামনে এসে বলে উঠল, কি রে, কি ভাবছিস?
সব কিছু শুনে তোর কি মনে হচ্ছে? আর কি মনে হবে, এই তো সবকিছু শুনলাম, তাও আবার একতরফা। এখন তো পুলিশের দিকটার ঘটনাটাও আমাদের শুনতে হবে, তাই না? তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে কেসটা নেবো কি নেব না। তাহলে এখন কি নীলদার বিয়ের অনুষ্ঠানের গিফট কিনতে যাবি কি যাবি না? কেন যাব না, নিশ্চয়ই যাব, চল। এরপর তারা গিফট কেনার জন্য বেরিয়ে গেল। সেদিন কেসের ব্যাপারে দুজনে আর কোনো আলোচনা করল না। বিয়েবাড়ির নিমন্ত্রণ শেষ করে বাড়ি ফিরে রাতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে অভিমন্যু সায়ককে ডেকে বলে উঠল, সায়ক, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের বেরোতে হবে তো। কোথায় যাব? একবার থানায় যেতে হবে। তুই কি কেসটা নিয়েছিস? এখনও নিইনি, তবে থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নেব। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে তুই একটু অপেক্ষা কর বাইরে, আমি তৈরি হয়ে আসছি। সায়ক তৈরি হয়ে বাইরে বেরিয়ে এসে সকালের খাবার খেয়ে নিল। তারপর দুই ভাই মিলে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড়বাবু অভিমন্যুকে দেখে বলে উঠলেন, হে কি অভিমন্যুবাবু, আপনি সকাল সকাল থানায়? কোনো ঘটনা ঘটেছে বুঝি? হ্যাঁ, সে তো ঘটেছেই, আর সেই জন্যই আপনার কাছে আসা। আপনার সাহায্য লাগবে। কীরকম সাহায্য? আপনারও আবার আমাদের সাহায্যের প্রয়োজন? আপনার তো অনেক নামডাক শুনেছি, ইতিমধ্যে উপর মহলেও আপনার বেশ নাম আছে আমি শুনেছি। তা বলুন, আপনার কি সাহায্য করতে পারি? আমার হাতে থাকলে আমি নিশ্চয়ই সাহায্য করব। ছি 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 ছি, এমন করে বলবেন না। আপনারা সরকারি কর্মরতা, আমার প্রাইভেট ডিটেকটিভগিরি। লোকের ইচ্ছে হলে আমাদের কাছে আসে, সবই তো আপনাদের কৃপা। আপনারা সাহায্য না করলে আমি কি অন্য কিছু করতে পারবো? আপনারা সাথে ছিলেন তাই তো স্কুলে কেসটা সমাধান করতে পেরেছিলাম, সে কথা স্বীকার করতে আমার কোনোদিনই খারাপ লাগেনি। হ্যাঁ, আপনি বলুন না, আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। আপনি বলুন কি সাহায্য লাগবে। আমি ততক্ষণ একটু চায়ের ব্যবস্থা করতে বলি। হ্যাঁ, না 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 না, চায়ের ব্যবস্থা করতে হবে না, আমরা বাড়ির থেকে খেয়ে এসেছি, চায়ের কোনো দরকার নেই। তবে যে কথাটা বলবার জন্য এত সকালে আপনার কাছে ছুটে এসেছি সেটাই তাহলে এখন বলি, কেমন? শুনলাম আপনি একজনকে অ্যারেস্ট করেছেন, যার কাছে বেশ কয়েকটি বন্দুক ও কাঁচা বোমা পাওয়া গেছে। কথাটা শুনে বড়বাবু বললেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাকে আমরা অ্যারেস্ট করেছি, আর তার সাথে কতগুলো বেআইনি বন্দুক আর কাঁচা বোম পাওয়া গেছে। আমার ধারণা উনি কোনো সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত আছেন। শহরে বেশ কিছু বড় কোনো কিছু করার প্ল্যান করছিলেন হয়তো উনি। উনি কিছু স্বীকার করেছেন? না, এখনো স্বীকার করেননি, তবে স্বীকার করে নেবে। কোথায় আর যাবে? পুলিশের মার তো খায়নি, খেলেই বুঝতে পারবে ওই কত ধানে কত চাল। দেশের সাথে বেআইনি করার ফল যে কি হতে পারে সেটা এবার মনে হয় হাড়ে হাড়ে বুঝতে পারবে। তবে আপনি এত কিছু জানতে চাইছেন, মানে সেটাই বুঝতে পারছি না আর কি। আসলে আমি কেসটা তদন্ত করছি। মানে বুঝতে পারলাম না, আপনি কিভাবে? বলছি, সুদীপবাবুর বাবা ভবানীচরণ বাবু আমার বাড়ি এসেছিলেন। ওনার ধারণা ওনার ছেলে নির্দোষ, তাই সেই কেসের তদন্তের দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। উনি বলেছেন আসল সত্যটা খুঁজে বার করতে। বুঝতে পারলাম। আসলে সব বাবাই তার ছেলেকে নির্দোষ বলে মনে করে, এটা কোনো নতুন ব্যাপার নয়। তবে সুদীপবাবুকে কিন্তু আমরা হাতে নাতে ধরেছি। অস্ত্র বোমা সব ওনার বাড়িতেই পাওয়া গেছে। সেটা না হয় মানলাম, অস্ত্রগুলো পাওয়া গেছে ওনার গাড়িতেই, কিন্তু অস্ত্রগুলো ওনাকে রাখতে কেউ কি দেখেছে? মানে আমি বলতে চাইছি, কেউ কি প্রত্যক্ষদর্শী আছে? কি বলতে চাইছেন? গাড়ির চাবি তো ওনার কাছেই ছিল। হ্যাঁ, গাড়ির চাবি ওনার কাছে ছিল, কিন্তু যিনি গাড়ির মধ্যে ওইসব জিনিস রাখবেন তিনি কি আর নিজের গাড়ির দরজার লক এভাবে খোলা রেখে দেবেন? না, মানে হয়তো উনি ভুলে গিয়েছিলেন। দেশের বিরুদ্ধে যিনি এত বড় পরিকল্পনা করতে পারেন তিনি এত বড় ভুল করবেন বলে আপনার সেটা মনে হয়? আপনারা যখন গিয়েছিলেন তখন তো গাড়ির দরজা খোলা ছিল, তাই তো? হ্যাঁ, গাড়ির দরজা খোলাই ছিল। তাহলে আপনি কি বলছেন? আমার ধারণা ওনাকে কেউ ফাঁসাতে চাইছেন, ওনাকে ফাঁসানোর জন্যই এমন কাজ করেছেন। আচ্ছা বড়বাবু, আপনারা কিভাবে জানতে পারলেন সুদীপবাবুর গাড়িতে এরকম বেআইনি অস্ত্র আছে? আসলে আমাদের কাছে একটা ফোন এসেছিল, আর সেই ফোনের ভিত্তিতেই আমরা ওখানে গিয়েছিলাম। ফোনটা কে করেছিল? সে তো তার নাম বলেনি।
কিন্তু সে আমাদের যে তথ্য দিয়েছিল তা সম্পূর্ণ সত্যি ছিল। হ্যাঁ, নিশ্চয়ই সত্যতা ছিল বলেই তো সুদীপবাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন। কিন্তু একটা কথা ভাবুন তো, কি আপনাদেরকে এই খবরটা দিল? হয়তো সেই অস্ত্রটা রেখেছে, তারপর সুদীপবাবুকে ফাঁসানোর জন্য আপনাদেরকে ফোন করেছেন। এমনটাও তো হতে পারে নাকি? অভিমন্যুর কথা শুনে বড়বাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, না, এমনটা হতে পারে না। কেন এমন কথা বলছেন? কারণ আমি জানি সে কোনো মিথ্যে কথা বলেনি। তার মানে আপনি জানেন কে ফোন করে আপনাদেরকে এই খবর দিয়েছে? জানি। সে কে? না অভিমন্যুবাবু, তার নাম আমি বলতে পারবো না, কারণ তার বিপদ হতে পারে। সে আমার কাছে তার কথা গোপন রাখতে বলেছে। কিন্তু আমাকে বললে তো কোনো ক্ষতি হবে না। আসলে সে আমাদের হয়েই কাজ করে, কিন্তু কিন্তু তার ব্যাপারে আমি ছাড়া আর কেউ কিছুই জানে না। সে বলেছিল তার নাম কেউ যেন জানতে না পারে। আমি বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু একবার তার দিক দিয়ে না ভেবে প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করুন। যদি সে অপরাধী হয়ে থাকে তখন কি হবে? আমরা জেনে শুনে একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি না, কিন্তু আর যখন আমরা সত্যিটা জানি না তখন তো সেটা একেবারেই নয়। আগে আমাদের জানতে হবে যে আপনাকে ফোন করেছিল সে অপরাধী কিনা। বললাম তো সে অপরাধী হতে পারে না। এতটা শিওর ভাবে আপনি বলছেন কিভাবে? তার কারণ সে একটা 14 বছরের বাচ্চা। 14 বছরের বাচ্চা? কি বলছেন আপনি? কিন্তু সে কি করে এইসব জানলো? বলছি আপনাকে সবটা। তখন ঘড়িতে ওই 12:30টার কাছাকাছি হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করতে করতেই শুনতে পেলাম কিছু কথা। তড়িঘড়ি করে যখন সেখানে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় 1টা বেজেছে। চারিদিক বেশ অন্ধকার। এত রাতে সে ছেলে কি করছিল সেটার খোঁজ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। সে ওই পাড়ার বস্তিতেই থাকে। বাড়িতে শুধু অসুস্থ মা আর ওই দিদি আছে একটা। সকালে উঠে স্টেশনে চা বিক্রি করে, আর বিকাল থেকে রাত পর্যন্ত একটা হোটেলে কাজ করে। কাজ সেরে বাড়ি ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যায় তার। সেদিনও সে বাড়ি ফিরছিল, আর তাই তো এইসব তার নজরে পড়ে। তারপরেই সে আমাকে ফোন করে সবটা জানায়। নাম কি তার? বিট্টু। ঠিকানা আর ফোন নাম্বারটা আমায় একবার দেবেন? হ্যাঁ, কিন্তু একটু সাবধান। অপরাধীদের সবসময় হয়তো নজর থাকবে আমাদের উপর। বিট্টুটার সাথে যোগাযোগ করতে গেলে যদি তারা বিট্টুর কোনো ক্ষতি করে দেয় তখন কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই জন্যই বলছি কথাটা। বড়বাবু, আমি সব দিক দেখেই বিট্টুর সাথে যোগাযোগ করব, কোনো ভয় নেই, বিট্টুর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমি ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা বড়বাবু, আপনি সুদীপবাবুর কল হিস্ট্রি চেক করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু এখনো পর্যন্ত সন্দেহের কিছুই খুঁজে পাইনি। শুনুন, আপনি সুদীপবাবুর অফিসে খোঁজ করেছেন? সেখানে সুদীপবাবুর শত্রু থাকলেও থাকতে পারে, যিনি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কাজ করেছেন। সে হতে পারে, কিন্তু আমরা এখনো সেখানে যাইনি। আজই যাব অবশ্য। আচ্ছা বেশ, তাহলে চলুন আমিও আপনাদের সাথে যাব। ঠিক আছে, চলুন তবে। এরপর অভিমন্যু, সায়ক আর বড়বাবু সাথে 2জন কনস্টেবল নিয়ে চলল সুদীপবাবুর কোম্পানিতে, যেখানে তিনি চাকরি করেন। সেখানে পৌঁছতেই রিসেপশনে সুদীপবাবুর খোঁজ করতেই সুদীপবাবুর ডিপার্টমেন্ট দেখিয়ে দিল। ডিপার্টমেন্টে সুদীপবাবুর বড় অফিসারের সাথে কথা বলার জন্য থানার বড়বাবু অর্থাৎ নির্মল সাঁতরা গেলেন। সঙ্গে অভিমন্যু ও সায়কও ছিল। কনস্টেবল 2জনকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন। সুদীপবাবুর ব্যাপারটা যে অফিসের সবাই জেনে গেছে সেটা অফিসের সমস্ত কলিগদের কথাবার্তা আর তাদের মুখ দেখেই বোঝা গেল। সুদীপবাবুর বড় অফিসারবাবু অতনুবাবুর সাথে দেখা করে কথা বলল বড়বাবু। অতনুবাবু সবাইকে চেয়ারে বসতে বললেন, কিন্তু অভিমন্যু চেয়ারে বসেনি। সে এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে বেড়াচ্ছিল আর অফিসের চারিদিকে ভালো করে খুব লক্ষ্য করছিল। তারপর নির্মলবাবু প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি সুদীপবাবুর ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন। আপনি এই ব্যাপারে কিছু আমাদের বলতে পারবেন? কি বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলছি, আপনাদের এখানে সুদীপবাবু ঠিক কতদিন কাজ করছেন? সে তো অনেক বছর কাজ করছেন। তাও কত বছর হবে? দেখুন স্যার, আমি সুদীপকে যতটা চিনেছি জেনেছি তাতে আমি কিন্তু এই ঘটনাটা একেবারে মানতে পারছি না। সময়ে কাজ করত, সময়ে বাড়ি ফিরে যেত। বাড়তি কোনো নেশা বা কোনো খারাপ অভ্যাসের কথা আমি কোনোদিন শুনিনি।
অফিস কলিগদের সাথেও তার খুব ভালো ব্যবহার আছে। সুদীপের ব্যাপারে কোনো খারাপ কথা আমি কোনোদিন শুনিনি। এরপর ব্যক্তিগত দিক থেকে সে কিরকম সেটা তো আর বাইরে থেকে দেখে বোঝা যায় না। তবে কাজের দিক দিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি সুদীপ খুবই পরিশ্রমী ছেলে। এতক্ষণ অভিমন্যু অতনুবাবুর সকল কথা শুনে বলতে শুরু করলো, নমস্কার, আমি অভিমন্যু চ্যাটার্জি, একজন প্রাইভেট ডিটেকটিভ। সুদীপবাবুর বাড়ি থেকে এই কেসটা তদন্তর ভার আমাকে দেওয়া হয়েছে, বলতে পারেন ব্যক্তিগতভাবে তদন্ত করার জন্য। আচ্ছা, এবার আমি আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। আপনি তো বললেন সুদীপবাবু খুব ভালো ছেলে, কাজের দিক থেকে খুব পরিশ্রমী এবং সৎ। তাহলে সেদিক দিয়ে কি এই অফিসের কোনো কলিগ সুদীপবাবুকে হিংসে করতো বা সুদীপবাবুর ওপর তার কোনো রাগ ছিল? হতে পারে সে প্রতিশোধ নেওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। দেখুন, কোম্পানিতে কাজের ক্ষেত্রে কম্পিটিশন তো থাকেই। সেদিক দিয়ে কেউ এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলবে এমনটা তো আমি ভাবতেই পারি না। আচ্ছা অতনুবাবু, সুদীপবাবুর সমস্ত কলিগদের সাথে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই কথা বলতে পারেন। আমি ওনাদের ডেকে দেওয়ার ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করুন। এরপর সমস্ত কলিগদের অতনুবাবুর কেবিনে আসতে বলা হলো। ওনারা এলে অভিমন্যু আর বড়বাবু সবার সাথে কথা বললেন। তবে সবাই সুদীপবাবুর খুব প্রশংসা করলেন। তাদের সাথে কথা বলে এমনটা মনে হলো না যে তারা কেউ সুদীপবাবুর শত্রু হতে পারে। সবাই শুধু সুদীপবাবুর নামে ভালো ভালো কথা বললেন। অভিমন্যু সবার সাথে কথা শুনলেন, কিন্তু তাও তার মনের ভেতর কোথাও একটা খটকা থেকেই গেল। সবাই সুদীপবাবুর ব্যাপারে এত এত ভালো কথা বলছে দেখে অভিমন্যুর মনে হলো, তাহলে কি সত্যিই সুদীপবাবু এত ভালো মানুষ, না এই ভালো মানুষের পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে? বড়বাবু সব কলিগদের যেতে বললেন। সবাই চলে যেতেই একজনকে অভিমন্যু নজরে পড়ল, যিনি সবার টেবিলে টেবিলে চা জল অর্থাৎ সবার প্রয়োজনে জিনিস এনে দিচ্ছে। অভিমন্যু মনে মনে বলল, এই ব্যক্তির সাথে আলাদা করে একবার কথা বলতে হবে, কারণ এদের কাছেই অফিসের সকল কর্মীদের ভেতরের খবর থাকে। অফিসে সুদীপবাবুর কোনো শত্রু ছিল কিনা সেটা খুব ভালোভাবে ইনি বলতে পারবেন। অভিমন্যু ওনার কাছাকাছি গিয়ে হাতে একটা কার্ড ধরিয়ে আস্তে করে বলল, এই নাম্বারে আমাকে সন্ধেবেলায় ফোন করবেন, কথা আছে সুদীপবাবুর ব্যাপারে। আর এখন কোনো কথা বলবেন না, আমি যে আপনাকে কার্ড দিয়েছি সে ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি একজন ডিটেকটিভ, সুদীপবাবুর কেসটা আমি হ্যান্ডেল করছি। কিছু প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু এখন সেই প্রশ্ন করতে পারবো না, পরে করব। এটা আপনি রাখুন। সেই পিয়ন দেখলো তার হাতে 500 টাকার দুটো নোট আছে। তদন্তের কাজে সাহায্য করার জন্য এটা তার বকশিস। টাকাটা পেয়ে পিয়ন খুব খুশি হলো। অভিমন্যুর কথা শুনে নিয়ে আর কোনো কথা বাড়ায় না, কার্ডটা সকলের আড়ালে নিজের পকেটে ভরে নেয়। তারপর সবাই ওখান থেকে বেরিয়ে যে যার বাড়িতে চলে যায়। অন্যদিকে বড়বাবু থানায় ফিরে আসেন। সন্ধ্যা হয়ে গেলে অভিমন্যু ফোনের আশায় বসে থাকে, কিন্তু তার ফোন আসে না। বেশ অনেকটা সময় পরে ফোনের ঘন্টা বেজে উঠলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এই অভিমন্যু ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যালো, হ্যাঁ কে? আমি সুদীপবাবুর অফিসের পিয়ন বলছি, আমার নাম চন্দন হালদার। হ্যাঁ বলুন চন্দনবাবু, আমি আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আমি বুঝতে পারছি, আসলে সংসারের কিছু কাজ ছিল তো, সেগুলো করতেই একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। না না, সে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আপনার থেকে কিছু কথা জানার ছিল। আমি কি এখন প্রশ্নগুলো করতে পারি? হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা চন্দনবাবু, অফিসে সুদীপবাবুর এমন কোনো গোপন শত্রু ছিল যিনি ওপরে ওপরে সুদীপবাবুর খুব ভালো বন্ধু হলেও ভেতরে ভেতরে হিংসা করতো বা ক্ষতি করতে চাইতো, এমন কিছু? না স্যার, এমন কথা আমি কোনোদিনও শুনিনি। তবে কিছুদিন আগে সুদীপবাবুর সাথে বিমলবাবুর একটা ঝামেলা হয়েছিল। মিথ্যা কথা বলবো না, তবে ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারপর তো বড় স্যার এসে সমস্ত ঝগড়া মিটমাট করেন। বিমলবাবুর পুরো নাম কি? আগে বিমল বিশ্বাস। উনি কি এখনো কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ স্যার, করেন। আর এটা কতদিন আগেকার ঘটনা? এটা প্রায় 3-4 মাস আগের ঘটনা। কি নিয়ে ঝামেলা হয়েছিল সেটা কি আপনি জানেন? আসলে স্যার, আমি একজন পিয়ন, অফিসের ভেতরের খবর আমি কিভাবে জানতে পারি? সবার মুখে যা শুনেছিলাম তাতে যেটুকু বুঝেছিলাম সেইটুকুই বলছি। বড় স্যার একটা কাজ হয়তো বিমলবাবুকে দিয়েছিলেন, কিন্তু বিমলবাবু হয়তো কাজটা ঠিক মতন করে করেননি, বা হয়তো কিছু ভুল ছিল, আর সেই ভুলগুলো সুদীপবাবু দেখিয়ে দেন।
তারপর ভুলগুলো ঠিক করে সম্পূর্ণ ফাইলটা বড় স্যারের হাতে তুলে দিলে বড় স্যার সুদীপবাবুর কাজে খুব খুশি হয়ে সুদীপবাবুকেই প্রমোশনটা করিয়ে দেন। আর সেই জন্যই বিমলবাবুর সাথে একটু ঝামেলা হয়েছিল সুদীপবাবুর। আচ্ছা, এই বিমলবাবুর ঠিকানা আর ফোন নাম্বারটা আমাকে একটু দিতে পারবেন? হ্যাঁ, ফোন নাম্বারটা দিতে পারি, কিন্তু ঠিকানাটা জানি না। সেটা আপনাকে বড় স্যারের কাছ থেকেই নিতে হবে। সে ঠিক আছে, সে না হয় নিয়ে নেব। আর চন্দনবাবু, আর একটা কথা, আপনি যে আমাকে ফোন করেছিলেন এ ব্যাপারে আপনি অফিসের কাউকে এখনই কিচ্ছু বলবেন না, বলার কোনো দরকার নেই। বুঝতে পারছেন তো, ব্যাপারটা জানাজানি হলে অপরাধী সতর্ক হয়ে যেতে পারে, আর ওই জন্যই বলছি আমি এই কথাটা। না না, ঠিক আছে স্যার, আমি কাউকে কিছু বলবো না। এরপর অভিমন্যু ফোন কেটে দেয়। বেশ গভীর চিন্তায় বিছানায় বসে থাকে। তখন সায়ক এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এইভাবে বসে আছিস? না কিছু না, একটু ভাবছিলাম। কি ভাবছিলি? এক মিনিট একটু দাঁড়া, একটা ফোন সেরে নিই আমি। আচ্ছা ঠিক আছে। এরপর অভিমন্যু বড় স্যার অর্থাৎ অতনুবাবুকে ফোন করে। বলে, হ্যাঁ হ্যালো অতনুবাবু, আমি অভিমন্যু বলছিলাম। বলুন। বলছিলাম স্যার, বিমল বিশ্বাস বলে কেউ আপনার কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ করে তো। আমাকে ওনার ফোন নাম্বার ও বাড়ির ঠিকানাটা দেবেন? কেন বলুন তো, কিছু করেছে বিমল? কিছু খবর পেয়েছেন? না, এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাইনি, তবে একটু সন্দেহ হয়েছে, তাই একটু আমাকে ওনার ফোন নাম্বারটা দিন আর সাথে বাড়ির ঠিকানাটাও। ঠিক আছে, আমাকে 10 মিনিট সময় দিন, আমি দেখছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অভিমন্যু ফোন কেটে দেয়। 10 মিনিট পর অতনুবাবু আবার ফোন করে বিমলবাবুর ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দেন। তারপর সায়ককে অভিমন্যুর সমস্ত ঘটনা খুলে বলে। পরের দিন সকালবেলায় অভিমন্যু বিমলবাবুকে ফোন করে অফিসের কাছাকাছি একটা কফি হাউসে দেখা করার কথা বলে। বিমলবাবু অফিসে দেখা করতে চান না, ওই জন্যেই অভিমন্যু আলাদাভাবে কথা বলার জন্য কফি শপে বিমলবাবুকে ডেকে পাঠায়। বিমলবাবু এলেন। অভিমন্যু বিমলবাবুকে প্রশ্ন করে, বিমলবাবু, সুদীপবাবুর সাথে যে আপনার একটা ঝামেলা হয়েছিল গত 3-4 মাস আগে, সেই ঘটনাটা আপনি আমাদের বলেননি কেন? কথাটা শুনে বিমলবাবু প্রথমে ঘাবড়ে গেলেন, তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠলেন, আসলে ঝামেলাটা তেমন কোনো মারাত্মক কিছু ছিল না, তাই বলিনি। আর আপনারা এটার জন্য আবার এটা ভেবে বসবেন না যে আমি সেই ঝামেলার প্রতিশোধ নিতে এমন একটা জঘন্য কাজ করেছি। দেখুন, সন্দেহের তালিকায় আমাদের কিন্তু সবাইকেই রাখতে হয়। আপনি যদি কিছু না করে থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তবে সত্যিটা খুঁজে বের করার পর যদি আপনাকে কোনো রকমভাবে এই কেসের সাথে জড়িত পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা আপনার জন্যই খারাপ হবে। দেখুন স্যার, ঝামেলাটা হয়েছিল এটা সত্যি কথা, কিন্তু স্যার আমি সুদীপের কোনো রকম ক্ষতি করতে চাইনি, আর নাই বা এখন চাই। ঝামেলাটা হয়েছিল তাহলে বলছেন, তাই তো? তাও সেটা আবার মারামারি পর্যায়ে পৌঁছে গেছিল, তাহলে তো শত্রুতা থাকবেই। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? দেখুন, তখন আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরে আমি ব্যাপারটা বুঝতে পারি, আর এতে যে আমার ভুল ছিল সেটা আমি মেনেও নিয়েছিলাম। তারপর আমি সুদীপের সাথে আর কোনো রকম ঝামেলা করিনি। এরপর আর কেউই বলতে পারবে না যে আমার আর সুদীপের মধ্যে কোনো রকম ঝামেলা হয়েছে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু এখন যদি আপনি সেটা মনের মধ্যে পুষে রেখে সুদীপবাবুর ক্ষতি করবার জন্য এইসব কাজ করেছেন, তখন? দেখুন স্যার, সন্দেহ করাটা আপনাদের কাজ, এটা আমি জানি, কিন্তু আমি আমার দিক দিয়ে বলতে পারি আমি এমন কোনো কাজ মোটেই করিনি। ঠিক আছে, মেনে নিলাম। তবে একটা কথা বলুন তো, বাকিদের সাথে সুদীপের অফিসে কেমন সম্পর্ক? আপনি তো আগেই শুনেছেন সুদীপ খুব ভালো ছেলে, সে পরিশ্রমী এবং সৎ। সুদীপের কোনো শত্রু আছে বা ছিল এমনটা তো আমি বলতেই পারি না। সুদীপ খুবই ভালো ছেলে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি বুঝতে পারছিস, সবাই তো সুদীপবাবুকে এত ভালো ভালো বলছে, আসল অপরাধীকে তো আমরা ধরতেই পারছি না। কি করবি এবার? অপরাধীকে তো আমাদের খুঁজে বার করতেই হবে। চল, আমাদের বেরোতে হবে। ওয়েটারকে ডেকে অভিমন্যু কফি শপের বিলটা মিটিয়ে দিল। তারপর সেখান থেকে বেরিয়ে গেল বিট্টুর সাথে দেখা করতে। অভিমন্যু তাকে ফোন করে বলে, হ্যালো বিট্টু, আমি ডিটেকটিভ অভিমন্যু চ্যাটার্জি কথা বলছি। তোমার সাথে দেখা করতে চাই, কিছু কথা আছে। তোমার চিন্তা নেই, তোমার কোনো বিপদ হবে না। তুমি এখন কোথায় আছো? হ্যাঁ, থানার বড়বাবু আপনার কথা বলেছিলেন, তবে আমি তো এখন স্টেশনে আছি। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর তোমার সঙ্গে দেখা করছি, তুমি ওখানেই অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এরপর অভিমন্যু আর সায়ক স্টেশনে পৌঁছায়।
সেখানে গিয়ে বিট্টুর সাথে দেখা হয়, তবে তারা সরাসরি কথা বলে না। বিট্টু একটা চেয়ারে বসেছিল আর তার পেছনের চেয়ারে অভিমন্যু আর সাহেব বসেছিল, যাতে কেউ দেখলে বুঝতেই না পারে তারা একে অপরের সাথে কথা বলছে। ফোনটা তারা দুজনেই কানে লাগিয়েছিল। এভাবেই দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। বিট্টু, আমি সমস্ত ঘটনাটা আবার প্রথম থেকে শুনতে চাই। তুমি কি দেখেছিলে? আমি তো পুলিশকে সবটা বলে দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম যেন আমার নাম সামনে না আসে। বাড়িতে মা আর দিদিকে নিয়ে থাকি, এসব ব্যাপারে আমার নাম এলে হয়তো তারা আমার ক্ষতি করতে পারে, আর এর জন্যই আমি বড়বাবুকে আমার নাম গোপন রাখতে বলেছিলাম। হ্যাঁ, আমি সবটা শুনেছি, আর সবটা জেনেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কারণ তুমিই হলে প্রত্যক্ষদর্শী। তাই তুমি সবটা ভালো করে বলতে পারবে সেদিন সেখানে কি হয়েছিল। ঠিক আছে, তবে আমার নাম যেন প্রকাশ্যে না আসে। আমি চাই না কেউ জানুক যে ওই খবর আমি দিয়েছিলাম। কেউ জানবে না, সেই গ্যারেন্টি আমার। ঠিক আছে। আসলে সকালবেলায় স্টেশনে স্টেশনে আমি চা বিক্রি করি, আর বিকেল থেকে সন্ধে পর্যন্ত একটা হোটেলে কাজ করি। সেখান থেকে ফিরতে আমার প্রতিদিনই রাত হয়ে যায়। সেদিনও রাত হয়েছিল। গলির মোড়ের কাছে আসতেই আমি দেখতে পাই অন্ধকারের মধ্যে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে, তাও আবার সুদীপদার গাড়িটার সামনে। আমি অন্ধকারে বুঝতে পারিনি তারা কি করছিল, তবে একটু সামনে এগিয়ে আসতেই তাদের কথাবার্তা শুনে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হলো শহরে তারা কিছু বড় প্ল্যান করছিল। জানি না, তবে ওদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম কাউকে মারার তারা প্ল্যান করছিল, সাথে হয়তো কোথাও ডাকাতির কথাও বলছিল, আর কোথাও বোম ব্লাস্টের কথাও বলছিল। সেসব শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম, খুব ভয়ও লাগছিল। তাই আমি কিছুটা লুকিয়ে থাকার চেষ্টা করি, আর লুকিয়ে তাদের কথা আমি শুনতে থাকি। তারা বলছিল রাতটাতে কোনো রকম ভাবে এই জিনিসগুলো এখানে রাখবে আর ভোর হওয়ার আগেই বের করে নেবে। আচ্ছা, সে 4 জন ছেলের চেহারা তুমি দেখতে পেয়েছিলে? তুমি কি চিনতে পারবে কারা ছিল? না, আসলে খুব অন্ধকার ছিল তো, তাই আমি তাদের দেখতে পাইনি। তারপর গাড়ির দরজা খোলার আওয়াজ পেলাম। সুদীপদার গাড়িটা ওখানেই ছিল, তাই ভাবলাম হয়তো সুদীপদার গাড়ির দরজা খুলল, তারপর সেই জিনিসগুলো রেখে দিল। ওরা না বারে বারে বলছিল এগুলো অন্য কারোর হাতে পড়লে বিপদ হতে পারে। আমি বুঝতে পারলাম জিনিসগুলো তাহলে কি হতে পারে। ভয়ও করছিল, আর সেই সাথে অনেক কৌতূহলও হচ্ছিল, কিন্তু তাও আমি তখনও ওইখানে লুকিয়ে রইলাম। আচ্ছা, তারা গাড়ির চাবি কোথায় পেল সেটা তুমি জানো? সুদীপবাবু কি তাদের সাথে ছিল? এইটুকু কি বলতে পারবে আমাকে? আমি সেটা বলতে পারবো না, আমি ওদের দেখতে পাইনি। ওরা গাড়ি কি দিয়ে খুলেছিল সেটা জানি না, তবে গাড়িটা কিন্তু খুলেছিল। তারপর সেখানে ওরা কি সব জিনিস রাখলো, কি রাখলো সেটা জানি না, কিন্তু এইটুকু বুঝতে পেরেছিলাম যে কোনো মারাত্মক জিনিসই রেখেছে। তারপর শুনলাম কেউ একজন বলল এই গাড়িটা কেউ ব্যবহার করে না, এমনি পড়ে থাকে, তাই গাড়িতে জিনিসগুলো রাখলে কেউ সন্দেহ করবে না। তুমি ওখানে ততক্ষণ দাঁড়িয়েছিলে? হ্যাঁ স্যার, আমি ওখানেই লুকিয়ে ওদের সমস্ত কথা শুনেছিলাম। তারপর ওরা কোন দিকে গেল? মোড়ের মাথায় 4 রাস্তাটা আছে, অন্ধকার রাস্তার মধ্যে ওরা কোন দিকে চলে গেল সেটা আমি জানি না। আচ্ছা, গলির মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? কি করে থাকবে, মোড়ের মাথায় তো আলো পর্যন্ত জ্বলে না। যত বদমাইশের দল ওখানে আড্ডা দেয়, পৌরসভা থেকে আলোর ব্যবস্থা করলে বকাটের ছেলেরা সেগুলো ভেঙে দেয়, এই জন্যই তো রাস্তাটা অন্ধকার থাকে। যারা ওখানে কথা বলছিল তাদের কথা তো তুমি শুনেছিলে, গলার শটটা মনে আছে? মানে আমি বলতে চাইছি, আরেকবার শুনলে কি বুঝতে পারবে? হ্যাঁ, আরেকবার শুনলে হয়তো বুঝতে পারবো। বেশ, ঠিক আছে। আর কিছু মনে আছে কি? না স্যার, আর কিছু তেমন মনে নেই, তবে ওরা শহরে কিছু তো করতে চাইছিল, আর ওই জন্যই আমি পরে গাড়িটার জায়গায় গিয়েছিলাম ওই ছেলেগুলো ওখান থেকে চলে যাওয়ার পর।
গাড়িটা অনেক দিন ব্যবহার না হওয়ার জন্য ধুলো জমে গিয়েছিল, কিন্তু ওরা হাত দিয়ে দরজা খোলার জন্য ওই জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি আমার কাছে থাকা ছোট্ট ফোনটা বের করে তাতে টর্চ জেলে দেখেছিলাম। আমি একবার ভেবেছিলাম গাড়িটার দরজা খুলে দেখব, কিন্তু না, সাহসে কুলাইনি। তাই আমি ঘরে ফিরে এসে পুলিশকে ফোন করে সবটা বলে দিই, কারণ ওদের কথায় আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে ভোর হওয়ার আগেই তারা ওই সব জিনিস ওখান থেকে বের করে নেবে, আর জিনিসগুলো অন্য কারোর হাতে পড়লেও তো বিপদ। সেটা আমি ওদের কথা শুনেই বুঝেছিলাম, তাই শেষমেশ আমি পুলিশকে সবটা বলে দিই। অনেক ধন্যবাদ বিট্টু, তুমি এতটা সাহস নিয়ে পুলিশের এত সহায়তা করেছো, এটাই অনেক। তোমার জন্যই শহরে এত বড় একটা বিপদ থেকে মানুষজনকে রক্ষা করতে পেরেছে পুলিশ। জানি না তাদের কি উদ্দেশ্য ছিল, কিন্তু তোমার জন্যই সবটা তারা রক্ষা করতে পেরেছে। আমি জানি তুমি তোমার নাম প্রকাশ্যে আনতে চাও না, কিন্তু তাও তোমার নাম প্রকাশ্যে আনলে হয়তো তুমি অনেক বড় সম্মান পেতে। না স্যার, আমার সম্মান লাগবে না। আমি তো জানবো আমি পুলিশের সাহায্য করেছি। আমি লোকের সামনে আসতে চাই না, কারণ তারা যদি আমার কথা জেনে যায় তাহলে ওরা আমার ক্ষতি করতে পারে। বাড়িতে আমার দিদি আর অসুস্থ মা আছে, তাদের দায়িত্ব আছে আমার ওপরে। তাই আমার কিছু হয়ে গেলে ওদের দেখার কেউ থাকবে না, তাই আমার কোনো সম্মান লাগবে না। আপনি সেই অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করুন। জানি না সেই প্ল্যান ভেস্তে যাওয়ার পর তারা পরবর্তীতে আর কোনো ভয়ানক পরিকল্পনা করেছে কিনা। আচ্ছা, তুমি তো বললে ওই ছেলেগুলোকে তোমাদের ওই পাড়ারই কোনো একটা গলির মধ্যে চলে যেতে দেখেছো। তুমি আমাকে একটা কথা বলতে পারবে, ওই পাড়াতে এমন কাউকে তোমার সন্দেহ হয় যারা এমন জঘন্য কাজ করতে পারে? স্যার, আমি ওই এলাকায় সবাইকে চিনি। তারা তো সবাই সাধারণ মানুষ। তারা এমন জঘন্য কাজ করতে পারে বলে আমার মনে হয় না। এই কদিনের মধ্যে ওই পাড়ায় কোনো নতুন লোক এসছে? নতুন লোক মানে? মানে কোনো ভাড়াটিয়া, মানে ভাড়া এসছে এমন কেউ? পাড়ায় তো অনেকগুলো বাড়িতে ভাড়া থাকে, অনেকগুলো ফ্যামিলি আছে, অনেকের বাড়িতেই ভাড়া থাকে। কিন্তু এবার সে ভাড়াটিয়াদের মধ্যে কে হতে পারে সেটা তো জানি না। আর আমি ওটা কি করে বলি বলুন তো? না, তাও মনে করার চেষ্টা করো। এমন কেউ পাড়ায় নতুন এসছে কি? পাড়ায় যতগুলো পরিবার ভাড়ায় আছে তারা অনেক বছর থেকে ওই পাড়ায় ভাড়ায় থাকে। তারা কেউ নতুন নয়। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার আসতে পারো, আমরাও চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, একটা কথা মনে পড়েছে। বলো। ও পাড়ায় একটা পাউরুটি ফ্যাক্টরি আছে। ওখানে কিছুদিন আগে আমি কয়েকটা ছেলেকে নতুন দেখেছিলাম। তারা নাকি নতুন কাজে জয়েন করেছে। এরপর আর জানি না। কেমন দেখতে ছিল তারা? দেখতে তো সাধারণ আমাদের মতোই, কিন্তু তাদের মধ্যে আমি কোনো সন্দেহের কারণ খুঁজে পাইনি। একটা কথা বলো তো, ওদের নামটা জানো? নাম তো জানি না। এটা বলতে পারবে যে হিন্দু না মুসলিম? হ্যাঁ জানি, ওই ফ্যাক্টরিটা স্বপন জেঠুর। উনি আবার অনুকূল ঠাকুরের ভক্ত, তাই ওনার ফ্যাক্টরিতে যেসব লোকেরা কাজ করে তাদের উনি হিন্দু ছাড়া আবার কাজে রাখেন না। তাই এইটুকু বলতে পারি যে ওই ছেলেগুলো সবাই হিন্দু। তুমি শিওর যে ওরা হিন্দু? দেখুন স্যার, না হলে স্বপন জেঠু ওদের কিছুতেই কাজে রাখতো না। তাই ওরা যে হিন্দু এটা আমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি এই দিকটা দেখছি। আর কিছু বলবে? না, আর কিছু বলবো না। ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও, সাবধানে বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, সাবধানে যে আমাকে থাকতেই হবে। আর একটা অনুরোধ, ওই দোষীদের আপনি খুঁজে বার করুন, কেমন? আমি সব রকম চেষ্টা করব দোষীদের খুঁজে বার করার জন্য, কেমন? বিট্টু চলে যেতেই সায়ক বলে উঠল, কি বুঝলি, ছেলেগুলো কি তবে দোষী? সেটা তো ওদের ব্যাপারে খোঁজ নিলেই জানতে পারবো। চল, বড়বাবুর সাথে একবার দেখা করতে হবে, থানায় যেতে হবে। চ। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, তাহলে আপনি ঠিক কি করতে চাইছেন? খোঁজ খবরটা আমি দারুণভাবে নিতে চাইছি, আর কিছু না। দারুণভাবে বলতে আপনি ঠিক কি বলছেন? একটা প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? বলছি।
তারপর অভিমন্যু সায়ক আর বড়বাবুকে সমস্ত প্ল্যানটা বলে। সব শুনে বড়বাবু বলে উঠলেন, এত কিছু করার কি দরকার? সোজাসুজি তাদের কাছে গিয়ে জানতে চাইলেই তো তারা সবটা জানিয়ে দেবে। আর আপনার মনে হয় তাতে ওরা যদি আসল অপরাধী হয়ে থাকে তাহলে সেটা ওরা মেনে নেবে বলে, তাই তো? আর সব থেকে বড় কথা, ওদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু, হ্যাঁ? আর প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না, তাই প্রমাণটা আগে জোগাড় করতে হবে। তাহলে এবার উপায়? উপায়টা তো বললাম স্যার, অপরাধীকে ধরতে গেলে আমাদের অপরাধের মাঝখানে যেতে হবে। কিন্তু এতে তো বিপদ হতে পারে আপনাদের। সত্যি যে তারা অপরাধী এটা কিন্তু আমাদের কাছে এখনো শিওর নয়। আর স্যার, তাই শিওর হওয়ার জন্য এতটা ঝুঁকি তো আমাদের নিতেই হবে। আচ্ছা বেশ, তাহলে এটাই কিন্তু ফাইনাল। তবে পুলিশের লোকও থাকবে আশেপাশে, বেশি নয়, তবে যেন বলার সাথে সাথে সাহায্যটা আমরা পাই। হ্যাঁ, আমি সেরকম সমস্ত ব্যবস্থা করে রাখবো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এরপর দুজনে বাড়ি ফিরে যায়। তারপর অভিমন্যু তার মাকে বলে, মা, আমরা কটা দিনের জন্য একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আর আমরা বলতে কারা? দুই জগাই মাথায় একসাথে যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমরা দুজনেই যাব। আচ্ছা বেশ, তা কোথায় যাওয়া হচ্ছে একটু শুনি তো। বেশি দূরে না, এই কাছেই। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু সেই কাছের জায়গাটা কোথায় সেটা তো জানতে পারি নাকি? ওই বন্ধুদের সাথে যাচ্ছি। প্লিজ মা, রাজি হয়ে যাও না। আমরা ওই 5-6 দিনের মধ্যেই ফিরে আসব। আর যদি কাজ তাড়াতাড়ি মিটে যায় তাহলে তো তার আগেই ফিরে আসবো। আচ্ছা, তা কি কাজে যাচ্ছ তোমরা সেটা একটু বলো। ওটা এখন বলা যাবে না মা, সিক্রেট। আমরা ফিরে এসে তোমায় সবটা বলবো, প্রমিস, পাক্কা। ঠিক আছে, প্ল্যান যখন সব হয়েই গেছে তাহলে আর শুধু শুধু বলে কি হবে। যাও, তবে সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী মা আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর মাখন দিতে হবে না। আচ্ছা, তুমি বাবাকে একটু ম্যানেজ করে নিও। সেটা আর তোমাকে বলে দিতে হবে না, সেটা আমি দেখে নেব। তা কখন যাওয়া হচ্ছে শুনি? আজই, একটু পরে বের হব। ঠিক আছে। এরপর তারা তাদের প্রয়োজনের কিছু জিনিসপত্র নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তারা থানায় আসে। সেখান থেকে সায়ক আর অভিমন্যু আলাদা আলাদা সময়ে বেরিয়ে যাবে। বড়বাবু সেই মতনই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। কিছুক্ষণ পর সায়ক আর অভিমন্যু বেরিয়ে যায়। সায়কের হাতে একটা ছোট ব্যাগ, তাতে পুরনো কিছু জামা কাপড় আছে, যা একেবারেই সাধারণ। তার কিছুক্ষণ পর দেখা যায় সায়ক একটা বাড়ির দরজায় এসে দাঁড়ায়। চারিদিকে ভালো করে দেখে নিয়ে দরজায় টোকা দেয়। ভেতর থেকে শব্দ আসে, কে? আমি দিব। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। দরজা খুলে সামনে একটা বছর 23-এর ছেলেকে দেখে স্বপনবাবু বলে উঠলেন, কি নাম বললে যেন? দীপু দাস। ও আচ্ছা আচ্ছা, তোমার কাকু ফোনও করেছিল অবশ্য। সেই দীপু তো? হ্যাঁ বাবু, সেই দীপু। আমার একটা কাজের খুব দরকার, গাঁ থেকে এসেছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোমার কাকু আমার অনেক দিনের পরিচিত বন্ধু, বলতে পারো ছোটবেলার বন্ধু। তোমার একটা কাজের ব্যবস্থা আমি ঠিক করে দেবো। ঠিক আছে বাবু, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার বড় দয়ার শরীর, আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। তারপর স্বপনবাবু দীপুকে সাথে নিয়ে তার সেই পাউরুটি ফ্যাক্টরির কাজের ছেলেগুলোর কাছে নিয়ে এলো। সন্ধ্যাবেলায় তাদের দরজায় টোকা দিতেই একজন ছেলে বেরিয়ে এলো। স্বপনবাবু তাকে বললেন, শোনো রতন, এর নাম হলো দীপু। এ আজ থেকে তোমাদের সাথেই থাকবে আর তোমাদের সাথে কাজও করবে। ও গ্রাম থেকে এসেছে, ওর একটা কাজের আসলে খুব দরকার। ওর কাকু আমাকে ফোন করেছিল। ওর কাকু আর আমি আসলে অনেক দিনের বন্ধু, তো ছোটোবেলার বন্ধু বলতে পারো। তাই ওকে একটা কাজ দিলাম, তোমাদের কাছে রাখো। ও তো নতুন, কাজকর্ম হয়তো সেরকম জানে না। তোমরা একটু দেখিয়ে দিও, দেখে শুনে নিও কেমন? ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওকে সব কিছু দেখিয়ে দেব। তাহলে দীপু, আজ থেকে তুমি এদের সাথেই থাকো আর ওরা যা বলবে একটু শুনবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার বড় দয়ার শরীর, আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না, তুমি এই ঘরেই থাকবে। ঠিক আছে বাবু। আর রতন, বাকিদের সাথে তুমি ওর একটু পরিচয় করে দিও আর রাতে খাবারের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে বাবু।
এরপর স্বপনবাবু চলে যায়। দীপু ঘরের মধ্যে প্রবেশ করে চারিদিক খুব ভালো করে দেখতে লাগলো। ঘরের মধ্যে 3 জন ছেলে, তারা তাদের বিছানার উপরে শুয়ে আছে। নতুন ছেলেকে দেখে তারা সবাই উঠে বসলো। অবাক দৃষ্টিতে সবাই দীপুর দিকে তাকিয়ে রইল। রতন সামনে এগিয়ে এসে দীপুর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে দীপু ওদের সাথেই ঘুমিয়ে পড়ে। তবে সবাই ঘুমিয়ে পড়লে রাতের বেলায় বাথরুম যাওয়ার নাম করে বাথরুমে এসে দীপু কাউকে একটা মেসেজ করে সমস্ত ঘটনা খুলে বলে। ওপাশ থেকেও তখন পাল্টা মেসেজ আসে। তাতে লেখা ছিল, বেশি চিন্তা না করতে, সে সবসময় তার পাশেই আছে, তাই যা করবে একটু ঠান্ডা মাথায় করবে আর সবসময় চোখ কান খোলা রাখবে। মেসেজ দেখে দীপু মনের মধ্যে কিছুটা সাহস পেল। তারপর ফোনটা লুকিয়ে আবার ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখতে পায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। দীপুও তাই নিজের বিছানায় গিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ল, কিন্তু সব সময় সজাগ থাকলো। এইভাবে সেদিনের রাতটা কেটে যায়। পরের দিন সকাল হতেই একটা চিৎকারে দীপুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পায় একজন ভিখারিকে স্বপনবাবু খুব বকছে, জানো তাই বলছে। কিন্তু কি জন্য স্বপনবাবু এমন ব্যবহার করছেন সেটা বুঝতে না পেরে সামনে এগিয়ে এসে একজন ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু, এত চিৎকার করছেন কেন? আসলে একটা ভিখারি সাত সকালে খাবার চেয়েছে, আর ওই জন্য বাবু একটু চিৎকার করছে। উনি তো বিনা পয়সা কাউকে কিছু দেয় না, তাই একটু রেগে গেছেন, যা নয় তাই কথা বলছেন। কথাটা শুনে দীপু ভিখারির দিকে খুব ভালো করে দেখতে লাগলো, কিন্তু কেন জানি না তার মনে একটা খটকা লাগলো। সে দেখলো স্বপনবাবু চিৎকার চেঁচামেচি করে ভিখারিকে বাইরে বের করে দিলে। ভিখারি দরজায় বাইরে ঠাঁয় বসে রইল, মনে মনে কি সব বলতে লাগলো। সবাইকে এইভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপনবাবু একটু রেগে গিয়ে বলে উঠলেন, আরে তোমরা আবার এখানে কি করছো? সব যাও, নিজের কাজ করো, সব ফালতু যত সব ঝামেলা। স্বপনবাবু চিৎকার শুনে সবাই ভেতরে চলে যায়। ওদিকে ভিখারিটা নিজের মনে কি সব গজগজ করতে থাকে। শালা কিপটে ধাড়ি, একটু খাবার দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? ভারী এসেছে আমার। খাবার দিতে পারে না, সে আবার মালিক। নিকুচি করেছে তোর এমন মালিকের। এ মানুষগুলোর ওপর আমার এত রাগ হয় না, যাদের বুড়ি বুড়ি টাকা আছে, একটা দুটো মানুষকে কিনা একটু বিনা পয়সায় খাবার দিলে কি এমন হয়ে যাবে? যদি ক্ষমতা থাকতো না, এইসব বড় মানুষদের আমি মেরেই ফেলতাম। পাপের বোঝা তাহলে একটু কমতো, সাথে পৃথিবীর বোঝাও হয়তো একটু কমে যেত। হ্যাঁ, ইচ্ছে তো করে সবকটাকে মেরে ফেলি, একেবারে সুযোগ থাকলে বেটাকে মেরেই ফেলতাম একদম। দরজার পাশে বসে নিজের মনেই ভিখারিটা গজগজ করছিল। এমন সময় একজন বলে উঠল, কি বললি তুই? হ্যাঁ, কি করবি? মেরে ফেলবি? মেরে ফেলার সাহস আছে তোর? সে একটু ভয়ে ভয়ে সামনের দিকে চোখ তুলে তাকাল আর দেখতে পেল একটা ছেলেকে। তখন সে ভিখারি ভয়ে ভয়ে আবার আস্তে আস্তে বলে উঠল, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এসব বলতে চাইনি, আসলে খিদের জ্বালায় আমি এসব বলে ফেলেছি। বাবু, আমায় ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আমি কিচ্ছু বলবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিন আসুন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে তো তোকে দেবই, কিন্তু তার আগে তুই কি বললি যেন? হ্যাঁ, ক্ষমতা থাকলে তুই এদেরকে মেরে ফেলবি? পারবি? পারবি তুই? আমি তো বললাম বাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমায় ক্ষমা করে দেন, আমায় ক্ষমা করে দেন আমায়। কথাগুলো বলেই ভিখারি চলে যাচ্ছিল। এমন সময় সেই ছেলে ভিখারির হাত ধরে বলল, এই পালাচ্ছিস কোথায়? থাম, থাম বলছি। এখান থেকে এক পা নড়লে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব। চুপ করে বস, চুপ করে বস এখানে। না বাবু, না, আমায় ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিন আসবো না এখান থেকে, কোনোদিন না। এই ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তোর কথা মালিককে বলবো না। এই নে, কিছু টাকা দিলাম, এগুলো নিয়ে গিয়ে বাইরে কিছু কিনে খাবি। ভিখারি টাকা নিতে চাইছিল না, তবে জোর করেই রাজা ভিখারির হাতে পয়সাগুলো ধরিয়ে দিল। তখন ভিখারি বলল, হ্যাঁ, আপনার অনেক ধন্যবাদ বাবু, প্রকৃত মালিক তো আপনি। একজন মানুষের সাহায্য করেছেন, ভগবান আপনার ভালো করুক। তোর ভগবান আমার উপকার করতে পারবে না রে, আমার উপকার করতে পারবে না। কেন বাবু? দেখবেন ভগবান আপনার ঠিক মঙ্গল করবে। তোর ভগবানের কথা এখন বাদ দে, সে যখন করবে সে দেখা যাবে। তুই আমাকে বলতো, তুই আমাকে সাহায্য করতে পারবি কিনা? হ্যাঁ বাবু, বলুন না,
আমি আপনার জন্য কি করতে পারি আমি সব রকম চেষ্টা করব। আচ্ছা, তাহলে তোকে কিছু জিনিস দেব, আর সেটাকে একটা ঠিকানায় পৌঁছে দিয়ে আসতে হবে, পারবি? জিনিসের কথা শুনে ভিখারি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কি জিনিস বাবু? তেমন কিছুই নয়, আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছিস সকালবেলায় মালিকের মটকা একেবারে আকাশে উঠে আছে। এখন বেরোনোর কথা বললে হয়তো কাজ থেকেই ছাড়িয়ে দেবে, তাই তো আর যেতে পারছি না, কিন্তু জিনিসগুলো পৌঁছতেই হবে। তাই ভাবছিলাম কাকে কাজটা বলবো। এখন যদি তুই আমার কাজটা করে দিস তাহলে কিন্তু খুব ভালো হয়। কি করতে হবে? বললাম তো কিছুই না, তুই আমার হয়ে ওই জিনিসগুলো একটা জায়গায় পৌঁছে দিয়ে আসবি, ব্যাস। আচ্ছা বাবু, ঠিক আছে, আমি দিয়ে আসবো। আপনি আমাকে খাবার টাকা দিয়েছেন, আপনার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, তুই রাতের বেলায় আসবি। এখন যা, এখন তোকে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলে বাবু রাগ করবে। রাতের বেলায় বাবু খুব একটা বাইরে বের হন না, তখন আমি তোকে জিনিসগুলো দেব, দিয়ে আসবি কিন্তু মনে করে। হ্যাঁ ঠিক আছে বাবু, আমি তাহলে ওই রাতের দিকেই আসবো, কিন্তু কটায় আসবো একটু বললে ভালো হতো। ওই রাত 9টায় আসবি, আর এখানে এসে অপেক্ষা করবি। ডাকাডাকির কিন্তু কোনো দরকার নেই, আমি ঠিক বেরিয়ে এসে জিনিসগুলো তোকে দিয়ে দেব। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ এখন যা, রাতের বেলায় কিন্তু সময় মতো চলে আসবি। ঠিক আছে বাবু, আমি চলে আসবো। ভিখারিটা সেখান থেকে চলে যায়। রাতের বেলার ঠিক সময় ভিখারিটা আবার সেই জায়গায় চলে আসে। তখন রাজা তাকে কিছু একটা দেয় আর ঠিকানা একটা বলে দেয়, আর বলে, এই নে, এই ঠিকানায় এই জিনিসটা দিয়ে চলে আসবি। আচ্ছা বাবু। আর নে, এই হলো তোর বকশিস। বকশিস কেন বাবু? আপনি তো আমাকে খেতে টাকা দিয়েছেন, ওতেই আমি করে দেব। না না, ওসব কিছু ভাবতে হবে না, এটা আমি তোকে দিলাম। তুই যদি ভালো করে ঠিক মতো কাজটা করতে পারিস তাহলে আরো কিছু টাকা দেওয়া হবে। তার আগে ঠিক জায়গায় এটা পৌঁছে দিয়ে আয়। এরপর ভিখারিটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সেই ভিখারিটা আবার সেই জায়গায় এসে বসে, কিন্তু এবার আর খাবার খোঁজে না, শুধু চুপচাপ বসে থাকে আর সারা পাড়াময় ঘোরাঘুরি করতে থাকে। পরের দিন সে আবার কিছু জিনিস অন্য জায়গায় রেখে দিয়ে আসে। এরকমভাবে 2 দিন কেটে যায়। পরে একদিন রাতের বেলায় আবার সে ভিখারি সেই লোকের দেওয়া জিনিস হাতে নিয়ে বের হতে যাবে, এমন সময় চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ধরে। ব্যাপারটায় সেই ছেলেটি আর ভিখারি দুজনেই চমকে যায়। কি হলো ব্যাপারখানা সেটা বোঝার চেষ্টা করে। পুলিশ তখন বলে উঠল, কি আছে ওই ব্যাগে? আমি জানি না বাবু, আমি জানি না। কেন, কি হয়েছে? আপনারা আমাকে এভাবে ঘিরে ধরেছেন কেন? ব্যাগের মধ্যে কি আছে আগে বল। আমি সত্যি জানি না বাবু। তাহলে এই ব্যাগ তুই কোত্থেকে পেলি? এ ব্যাগ তো আমায় ওই বাবু দিয়েছেন। ভিখারির কথা শুনে রাজা বলে উঠল, এ কি কথা বলছিস তুই? হ্যাঁ, আমি কখন তোকে এই ব্যাগ দিলাম? আমি তোকে চিনি না, তুই মিথ্যে কথা বলছিস। কেন কেন বাবু, আপনি তো আমাকে ব্যাগটা দিয়েছেন, আপনি মিথ্যে কথা বলছেন কেন? বাবু আপনি আমায় ব্যাগটা দিয়েছেন। না না পুলিশ বাবু, আমি ওকে কিচ্ছু দিইনি। হ্যাঁ, তবে কিছু টাকা দিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, আর কিছু না। টাকা তো দিয়েছিলেন, এই যে টাকা, এই ব্যাগটাও উনি আমাকে দিয়েছেন। প্রতিদিন রাতে উনি আমাকে একটা করে ব্যাগ দেন আর একটা জায়গায় আমাকে পৌঁছে দিতে বলেন, আমিও তাই করি। তারপর উনি আমাকে কিছু টাকা দেন। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে স্বপনবাবু আর বাকি যারা কাজ করতো তারা সবাই বাইরে বেরিয়ে আসে। স্বপনবাবু সামনে এগিয়ে এসে বলে উঠলেন, কি হয়েছে স্যার? আপনারা আমার বাড়ির সামনে, মানে কিছু কি হয়েছে? একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। স্বপনবাবু দেখলেন সেদিনের সেই ভিখারিটাও দাঁড়িয়ে আছে। তাকে দেখে স্বপনবাবু আবার বললেন, এটা তো সেদিনের ভিখারি। আপনি চেনেন ওকে? হ্যাঁ, 2 দিন আগে আমার কাছে কিছু খেতে চেয়েছিল, 7 সকালে চলে এসেছিল বলে আমি তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে বলুন তো স্যার, ও কি কিছু করেছে? করেছে তো বটেই, একটু অপেক্ষা করুন, সবটা বলছি। কিরে, তুই জানিস এই ব্যাগে কি আছে? না বাবু, আমি জানি না এতে কি আছে। তাহলে দেখাই যাক এই ব্যাগে কি আছে। এরপর পুলিশ ব্যাগ খুলে দেখায় সে ব্যাগের মধ্যে কতগুলো ড্রাগের প্যাকেট আর 2টো পিস্তল। এসব দেখে ভিখারির চোখ কপালে উঠে যায়।
তখন পুলিশ বলল, দেখতে পাচ্ছিস এই ব্যাগের মধ্যে কি আছে, আর এই সব তোর হাত দিয়ে ওরা পাচার করায়, আর তার বদলে তোকে কিছু টাকা দেয়। পুলিশের কথা শুনে রাজা চিৎকার করে উঠল আর বলল, মিথ্যে বলছেন আপনি, আমি ওকে কিচ্ছু দিইনি। ও নিজে ধরা পড়ে যাবার ভয়ে আমার নাম নিচ্ছে। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস করা যাচ্ছে না তোকে, তোর সঙ্গীদের ডাক। কি বলছেন স্যার, ওর আবার সঙ্গী কারা? তখন সবাই আস্তে আস্তে কেটে পড়তে চাইলে দীপু পেছন থেকে তাদের ধরে বলে উঠল, স্যার এরা পালানোর চেষ্টা করছে, এদের ধরুন। ছেলেগুলো পালানোর চেষ্টা করলে এবার একটা শক্ত হাত তাদের একজনের কলার ধরে বলে উঠল, কোথায় পালাচ্ছিস মকবুল? কিরে সিরাজ? ভিখারির মুখে নামগুলো শুনে তারা সবাই চমকে উঠল। অবাক হয়ে তারা ভিখারির মুখের দিকে তাকিয়ে রইলে ভিখারি নিজের মুখ থেকে নকল দাড়িগোঁফ টুপি খুলে ফেলল। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। নির্মলবাবু বলে উঠলেন, হ্যাঁ, তোদের ধরবার জন্যই ডিটেকটিভ অভিমন্যু চ্যাটার্জি ভিখারির ছদ্মবেশে এতদিন তোদের আশেপাশে ছিল। হ্যাঁ, এদের ধরার জন্য আমি এতদিন ভিখিরি সেজে এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা দেশের শত্রু। আমাদের খেয়ে আমাদের দেশেরই ক্ষতি করে। আর স্বপনবাবু, আপনার পাউরুটি কারখানায় যারা আগে কাজ করতো তারা একে একে উধাও হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা তুমি জানলে কি করে? সবকটা লাশ আপনি আপনার বাড়ির বাগানের মাটির নিচে পেয়ে যাবেন। তাদের এরাই খুন করেছে, আর তাদের জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিয়েছে। কথাগুলো শুনে স্বপনবাবু যেন 440 ভোল্টের ঝটকা খেল। নির্মলবাবু বললেন, কিরে, তোরা কি ভাবছিস তোদের গোপন কথাটা ছেলেটা কিভাবে জানলো? হ্যাঁ, তাহলে শোন, ও হচ্ছে অভিমন্যু চ্যাটার্জির ভাই সায়ক চ্যাটার্জি। তোদের হাতে নাতে ধরার জন্যেই এই সব প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, তাহলে এবার আসল কথার উত্তর দে তো। সুদীপবাবুর গাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কি তোরা রেখেছিলিস? সত্যি কথা বলবি, না হলে তোদের কপালে কিন্তু আরও দুঃখ আছে। তারপর তারা সব স্বীকার করে। তারা এটাও জানায় যে শহরের বেশ কিছু জায়গায় বোম ব্লাস্টের পরিকল্পনা হয়েছিল, সাথে রাজ্যপালকে মারার প্ল্যানও করা হয়েছিল। কিন্তু কে এইসব করেছিল সে কথা জানতে চাইলে তারা জানায় যে একজন অপোজিশন পার্টির নেতা এইসব প্ল্যান করেছিল। তারপর পুলিশ ওনাকেও গ্রেফতার করে। এই ঘটনার পর মকবুল, সিরাজ, আহমেদ, ইকবাল 4 জনকে গ্রেফতার করা হয়। সাথে যে জায়গায় এতদিন তারা বেআইনি জিনিস পাচার করত সেখানকারও সবাইকে গ্রেফতার করা হয়। সুদীপবাবুকে পুলিশ ছেড়ে দেয়। তারপর নির্মলবাবু সুদীপবাবুকে নিয়ে ওনার বাড়িতে আসেন। সঙ্গে ছিল অভিমন্যু চ্যাটার্জি আর তার ভাই সায়ক চ্যাটার্জি। ভবানীচরণ বাবু, আমি বলেছিলাম সুদীপবাবু নির্দোষ হলে আমি ওনাকে বিনা অপরাধে শাস্তি পেতে দেব না। এ নিন, আপনার ছেলেকে আপনার কাছেই ফিরিয়ে দিলাম। আর সুদীপবাবু, আপনাকে একটা কথা বলি, এভাবে গাড়ি বাইরে রাখবেন না। পারলে গাড়িটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করুন, আর না হলে ওটাকে সারাই করে ব্যবহার করুন। এভাবে দীর্ঘদিন কোনো জিনিস বাইরে ফেলে রাখলে অপরাধীরা তো তার সুযোগ নেবেই। আপনি ঠিক কথাই বলেছেন, আমি এর ব্যবস্থা করছি। এরপর সরকার থেকে অভিমন্যু আর সায়ককে তাদের বাহাদুরির জন্য সম্মানিত করা হয়। হাসি মুখে তারা বাড়ি ফিরে যায়। সেই খবর যখন মিডিয়ার লোক জানতে পারে তখন সমস্ত টিভি নিউজ চ্যানেলে অভিমন্যুর কথাই বলতে থাকে। সেসব দেখে তাদের মা বাবা খুব খুশি হয়, সাথে ভয়ও পায়। কিন্তু অভিমন্যু তাদের বলে, জীবনে একটা দুটো রিস্ক তো নিতেই হবে। দেশকে রক্ষা করার জন্য কাউকে না কাউকে তো রিস্ক নিতেই হয়, তাই না? ছেলের মুখে এমন কথা শুনে অভিমন্যুর বাবা মা খুব গর্ববোধ করে। তবে সরকার থেকে পাওয়া সেই উপহার অভিমন্যু বিট্টুর হাতে তুলে দিয়েছে। তার জন্যই তো সব অপরাধী ধরা পড়েছে। সরকার তার হাতেই পুরস্কার তুলে দিত, কিন্তু বিট্টু সামনে আসবে না, তাই ওর যা প্রাপ্য অভিমন্যু তাই দিয়েছে। নির্মলবাবু পরে একদিন অভিমন্যুর বাড়িতে এসে অভিমন্যুকে অনেক ধন্যবাদ দেন, আর এটাও বলেন, সত্যি মশাই, আপনার বুদ্ধি সত্যিই প্রশংসার যোগ্য। আপনার মতো মানুষ দেশের জন্য খুব দরকার। সাবধানে থাকবেন আর ভালো থাকবেন।